আমরা একটু সাকিব ভাইয়ের কাছে যাব আবার। যে সাকিব ভাই, আমরা জানি যে আমাদের দেশে যেমনটা আমরা বলছিলাম যে ট্রেনিং সেন্টার অনেক, রাইট? কোয়ালিটি ভালো খারাপ ওই ইয়েতে আমরা যাচ্ছি না। আমরা বিলিভ করি সবাই সবাই ভালো ট্রেনিং, মানে যে করে ট্রেনিং সেন্টার সবাই ভালো। আমরা এইভাবেই চিন্তা করতে চাই। সো এত এত ভালো, আমি আমি পার্সোনালি আমরা যখন একটা গেট টুগেদার ছিল, তখন আমাদের সাথে একজনের সাথে কথা হচ্ছিল। সো কনভারসেশনটা এরকম ছিল যে ভাই, প্রতি মাসে 3,000 করে ট্রেনিং আমরা বের করতেছি, আমাদের একাডেমি থেকে 3,000 ট্রেনিং বের হচ্ছে। বাট কোয়ালিটি ট্রেনিং আমি পাচ্ছি না। রাইট, আমি তো মার্কেট প্লেসে ভালো অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের ফ্রিল্যান্সার পাচ্ছি না। ইভেন আমি যখন আমার টিমে ইনক্লুড করতে চাচ্ছি যে বাবা তুমি আসো, আমি তোমার আমি ট্রেন করে দিই, তুমি আমার সার্ভিস দাও অ্যাজ এ টিমমেট হিসেবে, আমি সেটাও পাচ্ছি না। এখন আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে যে এই যে দক্ষ ট্রেনির অভাব, রাইট, এটা আসলে কি কারণ হইতে পারে বলে আপনি মনে করেন? এটা প্রথম কারণ তো একটাই, সেটা হচ্ছে তারা নট ওয়েল ট্রেন্ড। যারা এখন অনেকগুলো ট্রেনি প্রডিউস করতেছে, আসলে কোয়ালিটি কখনোই তো আসলে কোয়ান্টিটি সাথে ম্যাচ করে না। মানে কোয়ালিটি সবসময় কোয়ান্টিটির চেয়ে বেশি হতে হবে। এখন হয়ে গেছে কি, মার্কেটে কোয়ান্টিটি বেশি হয়ে গেছে। এই যে আমরা শুরুতে এতবার বলতেছি যে এখন মানে মেন্টরের সংখ্যা বেশি ট্রেনির সংখ্যার চাইতে, এটাও কিন্তু একটা কোরিলেশন আছে। যে এখন প্রচুর ট্রেনিং সেন্টার হচ্ছে, অনেকে অনেক কিছু শিখতে যাচ্ছে, কিন্তু আসলে আউটপুট যেটা আসতেছে সেটা নট আপ টু দ্য মার্ক। মানে রিসেন্টলি একজন আমাকে মানে বলতেছিলেন আর কি, তিনি আহ, আমাদের একজন ট্রেনি, আমি এখন মনে পড়লো, আমাদের একজন ট্রেনি বলতেছিলেন যে মানে এখানে এসে তার একটা ভিউ চেঞ্জ হয়ে গেছে, মানে ট্রেনিং আসলে কিভাবে করতে হয়। উনি বলছেন উনি আগেও ক্লাস করছেন, অন্য ট্রেনিং সেন্টারে ক্লাস করছেন, ইভেন অনলাইনে যে ইউডেমি আছে সেখানেও তিনি ক্লাস করছেন। তো উনি বলতেছেন আমাকে তো এখানে জাস্ট কিছু টুলস শিখাচ্ছে, যে টুলসে কিভাবে ক্লিক করতে হয়, টুলস করলে এই টুলসে ক্লিক করলে কি হয়, ওই টুলসে ক্লিক করলে কি হয়, এটা জানার জন্য তো আমার আসলে ট্রেনিং করা লাগে না, রাইট? সো ট্রেনিং নিচ্ছে মানে এই না যে সে ওয়েল এডুকেটেড হচ্ছে বা ওয়েল ট্রেন্ড হচ্ছে। এখন আমি যদি একটা ট্রেনিং অ্যারেঞ্জ করি, ধরেন আমি একটা মাস্টার ক্লাস অ্যারেঞ্জ করলাম 4 ঘন্টার, 4 ঘন্টার মাস্টার ক্লাস করালাম, ওইটাকে আমি ট্রেনিং নাম দিলাম ট্রেনে, এবং যারা বের হয়ে গেল তারা আমার ট্রেনি, এটা বলে হুম। মার্কেটে আমি ট্রেনি ছেড়ে দিলাম। এটাতে কি লাভ হবে? বাজার অনেক ট্রেনি আসবে, মানে এটা এই ট্রেনে দিয়ে দিয়ে আমার কাজ কি? তাহলে অর্থাৎ ভাই আপনি দক্ষ কি ট্রেনিটা বলতে চাচ্ছেন থাকতেছে যে না। প্রশিক্ষণের মান এবং যে পদ্ধতির দুর্বলতা, যেটা আমি বলি যে আমি যে ম্যাটেরিয়াল দিয়ে আমি আমার ট্রেনিরে ট্রেন করাবো, ওই ম্যাটেরিয়ালের দুর্বলতা ইন্ডিকেট করতেছেন নাকি এখানে মেন্টরের দুর্বলতা ইন্ডিকেট করতেছেন? যেমন ধরেন এখানে আমি যদি আর দুইটাই একটু বলবো। ডিটেলে বলি যে ভাই, জি। আমরা অ্যাবাকাসে যখন আমরা কোনো ট্রেনিরে ট্রেন করাইতে আসি, ওনারা যখন আমাদের এখানে ইয়ে আসে অ্যাডমিশন নেয়, আমরা কিন্তু রিয়েল ডাটা দিয়ে আমরা ওনাদের ম্যাটেরিয়াল সাবমিট করি, রাইট? 300 ক্লায়েন্টের রিয়েল ডাটা যেগুলো আসলে বাস্তবিক, রাইট? তো এই ডাটাগুলো দিয়ে দেন ওনারা ট্রেন হচ্ছে, প্র্যাকটিস রাইট? এতে করতেছে। তারা ওনারা প্র্যাকটিক্যাল একটা ধারণা ওনারা নিতে পারছে। তো যখন এই ধরনের প্র্যাকটিক্যাল ডাটার অভাব থাকে, তখন হয়তো ট্রেনিরা দুর্বল হইতে পারে। আপনি কি ওইটাও ওইটা ইন্ডিকেট করতেছেন নাকি ধরেন যে আচ্ছা, একজন এখানে আরেকটা মেন্টর জিনিস একটু করে দিল? জহির ভাই, একটু হ্যাঁ, কাইন্ডলি প্লিজ। আরেকটা জিনিস এখানে আপনার মানে সেম কোশ্চেনেই আরেকটা জিনিস একটু অ্যাড করব যে রিয়েল ক্লায়েন্টের ডাটা এখন আবার মানে 300 না হোক, 100 না হোক, 50 না হোক, একজনের ক্লায়েন্ট হলেও অনেকেই দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই ক্লায়েন্টের ডাটাকে কিভাবে মানে কতটুকু অর্গানাইজ ম্যাপিং করা করা। এবং কতটুকু প্রেজেন্টেবল সেটা রাইট, হচ্ছে ওয়েল বিষয়। পলিশড। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা এর- গুড পয়েন্ট আমাদের মনে রাখি ভাই আনসার। প্রথম কথা হচ্ছে এখানে জহির ভাইয়ের কোশ্চেনে যদি আমি আনসার করি, সেটা হচ্ছে আমাদের এখানে দুই দিকেই প্রবলেম। একটা হচ্ছে মেন্টরের প্রবলেম, যিনি মেন্টরশিপ করছেন তিনি দক্ষ কিনা নিজে, আমরা যে মেন্টরশিপ নিয়ে অনেক কথাবার্তা বললাম, যিনি রাইট। মেন্টরিং করবেন তিনি নিজে আপনাকে ভালো মেন্টরিং করার মতো দক্ষতা বা যোগ্যতা রাখেন কিনা, এটা হচ্ছে একদম ফার্স্ট এন্ড ফরমোস্ট কোয়েশ্চেন। আমি দেখেন একটা সত্যি কথা বলি, আপনি আমরা অনেকেই তো জানি যে মানে কোরআন হচ্ছে একটা ডিভাইন বুক, তাই না? এখন কোরআনের উপর তো কোনো মানে আর বেটার ম্যাটেরিয়াল হতে পারে না। না। এখন কোরআনটা কে পড়াইতেছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কোরআনের নলেজটা নির্ভর করে, রাইট? এক্স্যাক্টলি। ম্যাটেরিয়াল সবসময় ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেন্টর। মেন্টর আপনাকে কিভাবে পড়াচ্ছে, এটা একদম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর সেকেন্ডলি যখন আমাদের মেটেরিয়ালের প্রসঙ্গে আসতেছেন, যে রিয়েল ডাটা বলেন যেটা বলেন, যেটা রাকিব ভাই ইন্ডিকেট করলেন, আমার কথা সেটাই। ডাটা আমি যদি কোথাও থেকে পুল করতে পারি,
আমি যদি আজকে একটা ক্লায়েন্ট সার্ভ করি, ধরুন আমি একটা ক্লায়েন্ট সার্ভ করলাম, আমি মার্কেট প্লেস ছেড়ে দিলাম, আমি এবার ট্রেনিং করবো, যেহেতু আমি একটা ক্লায়েন্ট সার্ভ করছি, আমি একজন ফ্রিল্যান্সার, এবার আমি ট্রেনিং করবো রাইট। সবকিছু বাদ। ওই ওই ক্লায়েন্টের ডাটা তো আমার কাছে আছে, দ্যাটস এ রিয়েল ক্লায়েন্ট ডাটা। বাট ওই রাইট। ডাটাটাকে রাইট ওয়েতে ম্যাপিং করা, এবং একটা ট্রেনির একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টু এন্ড একটা বিজনেসের টোটাল সাইকেলটা কমপ্লিট করা, এই জিনিসটা নট অ্যান ইজি মানে জব টু ডু। এটা যেভাবে আসলে আপনি ম্যাপিং করতে, আপনি যত দক্ষ মেন্টর হবেন, ঘুরে ফিরে কিন্তু মেন্টরশিপের উপরে আসতেছে জিনিসপত্র। হুম 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 আপনি যত দক্ষ মেন্টর হবেন, আপনার মেটেরিয়ালটাকে আপনি সেভাবেই করে গুছিয়ে নিতে পারবেন। এখন অনেক মেন্টর আছেন যারা যেটা করেন যে ডাটা পান, কিন্তু সেটা র্যান্ডমলি, এই ধরেন এগুলো এন্টার করেন, এগুলো এগুলো ক্যাটাগরাইজ করেন, কিন্তু হুম ওইটার অ্যাকাউন্টিং সাইকেলে সেটার মানে ইম্প্যাক্টটা কিভাবে পড়তেছে, হুম কিংবা আপনি অ্যাকচুয়াল রিয়েল সিনারিওটা কিভাবে বুঝতেছেন, সেটা হুম কিন্তু নির্ভর করে আপনি এই ডাটাটা কিভাবে তাকে ইমপ্লিমেন্ট করাচ্ছেন। আপনি এখন এটা এন্ট্রি করবেন, আজকে এই ডাটাগুলো এন্ট্রি করবেন, এইটা এখন করবেন না, এটা আমরা পরে আলোচনা করবো, কেন আলোচনা করবো তখন বুঝবেন। এটা তখন রিলেশনটা হয়ে যাচ্ছে আরেকটার সাথে, আগের ডাটার সাথে পরের ডাটা রিলেশন হচ্ছে, কিংবা 4 নম্বর ক্লাসে গিয়ে টের পাচ্ছে আচ্ছা এই ডাটাটা এখন এভাবে ইমপ্লিমেন্ট হবে। এই যে একটা ম্যাপিং করা, এই জিনিসটা কিন্তু নট এন ইজি জব টু ডু। তো এই রাইট। এই জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট, আপনার ডাটা থাকাতেই ইম্পর্টেন্ট না, ডাটাটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করতেছেন, কিভাবে ম্যাপিং করতেছেন, এটাও ইম্পর্টেন্ট। এবং ওইটার সাথে কানেক্টেড হচ্ছে মেন্টরশিপ। আপনি সেই জিনিসটা একজন ট্রেনিকে কিভাবে করাই নিচ্ছেন, তার কাছ থেকে কিভাবে আদায় করে নিচ্ছেন, এটাও আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। তো এই দুইটার মেলবন্ধন না থাকার ফলে যেটা হচ্ছে, বাজারে এখন প্রচুর মানে ট্রেনিং বেরোচ্ছে, কিন্তু ওই যে টুল শিখে বেরোচ্ছে, কিংবা একটা শ্যালো আইডিয়া নিয়ে বের হচ্ছে, ফলে তারা মার্কেটে গিয়ে হয়তো সার্ভাইভ করতে পারতেছে না। আমি বলবো না যে তারা কিছুই শিখে নাই, অবভিয়াসলি হুম কিছু না হুম কিছু শেখে, যে কোনো জায়গায় গেলে কিছু না কিছু শেখা হয়, কিন্তু এটা নট আপ টু দ্য মার্ক যে আপনি মার্কেটে সার্ভাইভ করবেন। এখন প্রবলেম হয়ে যাচ্ছে কি, সার্ভাইভ করাটাই আহ, আসলে অ্যাকচুয়াল সাকসেসকে ডিফাইন করে, রাইট? আমি গেলাম একটা কাজ করলাম, এরপর আউট হয়ে গেলাম, ওটাকে আসলে কেউ সাকসেস মিন করে না এখন আর। রাইট। তো মার্কেটে সবাই যাচ্ছে, হয়তো একটা দুইটা অর্ডার কোনোভাবে ম্যানেজ করে তারা একটা দুইটা কাজ করে নিজেদেরকে ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতেছেন, কিন্তু হুম আলটিমেটলি হুম। তারা সার্ভাইভ করতে পারতেছেন না, এবং ওইটাই তাদের ব্যর্থতার মানে দিকে তারা নিয়ে দক্ষ যাচ্ছে। ট্রেনই হচ্ছে, হইতে পারতেছে না। তো আমি একটু জাহিদ ভাইয়ের কাছে আসবো। সাকিব ভাই অনেক ডিটেলে বলছেন, তারপর আমি আবার শিবলি ভাইয়ের কাছে ব্যাক করবো। জাহিদ ভাই, সাকিব ভাই যেটা বলছে, যেহেতু আপনি ট্রেনীদের আপনার ওয়ার্ক রিভিউ ক্লাসটা মূলত আপনি হ্যান্ডেল করেন, তো আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা আপনি বেটার ওয়েতে অ্যান্সার করতে পারবেন আমাদের, যেহেতু অ্যাবাকাসের এই এই ডিপার্টমেন্টটা সম্পূর্ণ আপনি মেনটেন করেন, এবং আমরা খুবই খুবই ব্লেসড যে আপনি এত সুন্দর করে জিনিসটা হ্যান্ডেল করেন রিভিউ ক্লাসগুলা, যেটা সবাই আসলে আপনার সবচেয়ে বেশি। প্রশংসা করে, হ্যাঁ, ফ্যান। প্রশংসায় প্রশংসিত। মানে এত 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 প্রশংসা আমরা পাই যে হ্যাঁ, ফেয়ারওয়েল ক্লাসে, যে বড় একটা অংশ জুড়ে হয়তো আপনার প্রশংসাটাই থেকে যায়। মাশাল্লাহ। তো আপনার কাছে আমার প্রশ্ন হলো যে দক্ষ ট্রেনিং না হওয়ার পিছনে ট্রেনীদের ব্যক্তিগত দুর্বলতা এবং মানসিকতা কি দায়ী কিনা, আপনি কি মনে করেন? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হচ্ছে যে আমাদের আসলে আমরা যেখান থেকে যে কোনো জিনিস শিখি, মানে উনি কিভাবে জিনিসটা প্রেজেন্ট করতেছে, উনি কিভাবে বলতেছে জিনিসটা শিখার জন্য, এবং যে পরিমাণ সময় দিয়ে শিখার দরকার, এই জিনিসটা অনেকে করছে না। মানে কাজটা কোনোভাবে শেষ করার জন্য সবাই চেষ্টা করতেছে, যে মানে তড়িঘড়ি আমাকে একটা কাজ তড়িঘড়ি দিল, করতেছে। আমি এটা শেষ করে দেই। ঠিক আছে, হুম আমাকে বাজার করতে দিল, আমি সামনে গেলাম, দেখি মানে কোনো মতো মাছ আছে নিয়ে আসলাম, তার সব সবজি আছে গতকালকে নিয়ে আসলাম, মানে আমাকে দিছে কেন দায়িত্বটা? ঠিক আছে, ওরকম আমি করে দিলাম, এটা একটা জিনিস। আর কিছু হুম স্টুডেন্ট বলে যে না, আমার জিনিসটা শিখতে হবে, আমারটা জিনিসটা বুঝতে হবে, জানতে হবে। শুধু আমাদের ক্লাস না, তার বাইরেও, এটা ধরেন আমি একটা টুলসের কথা বললাম, বা আমি একটা অপশনের কথা বললাম, আমি ধরেন একটা উদাহরণ দিই যে রাইট টুল, এই কুইক বুকের জন্য। তখন বলে যে ভাই রাইট টুল এটা এভাবে এগুলো কাজ করা যায়, আপনারা দেখবেন, এক্সপ্লোর করবেন। এখন আমি 3 দিন পরে যখন জিজ্ঞেস করি, বা এক সপ্তাহ পরে যখন জিজ্ঞেস করি যে ভাই রাইট টুল নিয়ে আপনারা কি দেখছিলেন, সবাই অনেকে চিন্তা রাইট টুল হুম কি জিনিস আবার। ঠিক আছে, তো দেখা যাচ্ছে এখন পুরোপুরি মেন্টর নির্ভর হইলো একদম জিনিসটা শিখতে পারবে না। ঠিক আছে, হুম আর হচ্ছে যে ডিরেকশনটা ফলো করা, মানে কোনোভাবে কাজটা শেষ না করে, আমরা যেটা বলি ট্রেনিং এর সময় আপনি শিখবেন কাজ। ঠিক আছে, কাজটা কিভাবে করতে হবে এটা শিখবে। আর যখন হচ্ছে যে কাজ পাবেন, তখন করবেন যে কাজ। ঠিক আছে, শিখবেন, কাজ করবেন। আর এখন ট্রেনিং এর সময় কি করে, কাজ করতে থাকে, কাজটা শেষ করে, যখন সে নতুন কাজ পায় তখন সে বুঝতে চায় ভাই এটা বুঝতেছি না ওইটা বুঝতে, তখন তো তার কাজ করার কথা। ঠিক আছে, তাহলে আমাকে কাজটা এমন ভাবে শিখতে হবে যাতে আমি কি কাজটা পরবর্তীতে গিয়ে করতে পারি। আর প্রবলেম তো থাকবে, রাইট। টু দা পয়েন্ট কোশ্চেন করা, যে ভাই আমি এই জায়গায় আটকেছি, এটা সলিউশন হুম এরকম হইতে পারে কিনা। ঠিক রাইট। আছে,
ওই টু দা পয়েন্ট। এখন হচ্ছে যে কি আমরা হচ্ছে যে যত ধরনের প্রবলেম আছে এই জায়গায় সবগুলো প্রবলেম নিয়ে আসি, কিন্তু এখান থেকে মানে এটা তো একটা সলিউশন আছে। তো ওটা আমাদের চিন্তা করতে হবে যে এটার এই সলিউশনটা কি এরকম হইতে পারে কিনা, বা আমি এই জায়গায় হুম এইটা করতে পারি কিনা, ক্লায়েন্ট তো আমাকে এই ডাটা হুম দিচ্ছে না, তাহলে আমি হুম এই জায়গায় একটা এই যে কাজটা করতে পারি কিনা, বা এটা এভাবে অ্যাজাম্পশন করতে পারি কিনা, এরকম কোনো কিছু হুম মাথায় আসবে না। শুধু ভাইয়া একদম বলে দেন, আপনি যেভাবে বলবেন এভাবে করব, ঠিক আছে। হুম হুম কিন্তু ক্লায়েন্টের সাথে যে কমিউনিকেট করে জিনিসটা আদায় করা, তাকে গুরুত্ব বোঝানো, যে তুমি তো হুম, এটা আমাকে ইনফরমেশন না দিলে এটা সঠিক আসবে না, ঠিক আসবে না। আছে। বলে যে একজনে বলতেছে যে ভাই আমি যদি মানে ধরেন ক্যাটাগরিতে এদিক সেদিক হলে সমস্যা নাই, হুম কি বলেন। আমি বলি যে না, কেন সমস্যা নেই? আপনি একজনটা কাজ দিলেন, সে মানে আন্দাজি করে দিল, আপনি কি মানবেন? এটা কি আপনি ডিসিশন মেকিং করতে অ্যাডভার্টাইজমেন্টে দিয়ে রেখেছে 5,000 টাকা, এখন হুম অ্যাডভার্টাইজমেন্টে খরচ করছেন আপনি 50,000 টাকা, তা আপনি দেখে তো মেজাজটা গরম হয়ে যায়, বলবেন কি, কি করলো, এটা তো হলো না, তাহলে আপনার ডিসিশন মেকিং এর ইস্যু আছে না। আপনার হচ্ছে হুম যে কি প্রফিট অ্যান্ড লস দেখে বুঝতে হবে যে আমার কোন জায়গায় কত খরচ হচ্ছে, কোন জায়গায় আমি হুম কমাইতে পারবো, কোন জায়গায় বাড়াইলে হুম আমার ইমপ্রুভমেন্টটা বেশি হবে। তো মানে হুম একদম ডিটেল চিন্তা করতে হবে যে কোনো কাজ নিয়ে, ডিটেল চিন্তা করলে বিজনেসটা মনে করতে হবে আমার, ঠিক আছে। হুম এখন আমি যদি মনে করি হুম সব তো মালিকেরই, দিলাম ওনার্স কন্ট্রিবিউশন, এই দিলাম, সমস্যা কি, আমি প্রফিট অ্যান্ড লস থাকলো, ব্যালেন্স শিটে থাকলো, আবার হচ্ছে যে হুম কোথায় কোনটার ইফেক্ট হচ্ছে এবং ইফেক্টটা দেখা, ভুল হবে হুম স্বাভাবিক, আমি 1-1.5 ঘন্টা কাজ করব, ভুল হবে, কিন্তু কোথায় আমার চেক পয়েন্ট গুলো ওগুলো দেখলে মানে ওইভাবে টোটাল যদি চিন্তা করতে পারে, একদম অ্যাকাউন্টিং সাইকেল বলেন, কাজটা হুম, আন্তরিকতা দিয়ে করতে পারলে ইনশাল্লাহ মানে এই সেক্টরে না যে কোনো সেক্টরে সে ভালো করতে পারবে, যে কোনো ট্রেনিং। আচ্ছা জাহিদ ভাই, তাহলে আমি আপনাকে ওভারঅল। একটা কথা বলি, হ্যাঁ। আমি একটা জাহিদ ভাইকে বলি, যেহেতু আমরা খুব ক্লোজলি কাজ করি। হ্যাঁ। তো জাহিদ ভাই, আমরা একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, মানে কাজ ডেলিভারি দেওয়ার পর আমাদের অবজারভেশন দিই আর কি আমরা। তো ক্লায়েন্টকে অবজারভেশন দিয়েছিলাম যে লাস্ট 3 মাসে তার মানে ডাইরেক্ট কস্ট খুবই কম, মনে করেন 5%, 95% গ্রস প্রফিট। এই ধরনের ব্যবসা চিন্তা করলাম দেখে, মানে আমি পাই না কেন, আমি তো এই ব্যবসায় খুঁজছি, মানে হুম 95% গ্রস প্রফিট ব্যবসায় তো আমার করা উচিত। মানে তাহলে মানে কি, এইটা তার ব্যবসা না, ডেফিনেটলি কোনো এক জায়গায় ভুল আছে। পরে হুম আইডেন্টিফাইড হলো কি, সে মানে এমন সময় সে স্টক কিনে ফেলছে যখন হয়তো প্রাইস কম ছিল, বা সুবিধা মতো সময়ে সে অনেক টাকার স্টক কিনে ফেলছে আগে থেকে। হুম তো তার স্টকে মালামাল আছে, ওইগুলো সে পরবর্তী 3 মাস ব্যবহার করছে। সো হুম পরবর্তী 3 মাসে তার স্টক পারচেসটা খুব সীমিত ছিল, কম ছিল। এবং যে স্টক পারচেস সে করেছে সেগুলো সে অ্যাসেট না দেখায়, ইনভেন্টরিতে রেকর্ড না করে কস্ট অফ গুডস সোল্ড রেকর্ড করছে। রাকিব ভাই বুঝছে জিনিসটা? জি জি, মানে সে অবশ্যই ভালো বুঝতেছি। কস্ট অফ গুডস রেকর্ড করছে পাঁচ হুম হাজার টাকা হুম। করে, 100 টাকা তার সেলস, 5,000 টাকা করে সে কস্ট অফ গুডস রেকর্ড করছে। পরবর্তীতে বাট আর খরচ দেখানো হয়নি। তার কনজাম্পশন ছিল কিন্তু 70%, তার ম্যাটেরিয়ালস কনজাম্পশন। হুম বাট হুম, কিন্তু বাকি দেখানো হয়নি। 65% আসছে কিন্তু ওই আগের স্টক থেকে। তো জি জি ওইটা জি, আমাকে শো করতে হবে না এখানে। তো অফকোর্স। ক্লায়েন্ট তো রিপোর্ট দেখে খুশি, মানে তার এত প্রফিট। বাট সে বলতে কি রে, আমি কাগজে প্রফিট আছে, আমার তো আসলে এত প্রফিট হওয়ার কথা না। দেখেন, আমরা একটা জিনিস ভুল করি কি, মানে ক্লায়েন্ট কিন্তু অ্যাকাউন্টিং না বুঝলেও সে বাংলা একটা হিসাব বুঝে, মানে বাঙালির কথা বাংলা বলছে, ইংলিশের কথা ইংলিশ, সে একটা মোটামুটি একটা হিসাব বুঝে না, আমার এত টাকা প্রফিট হওয়ার কথা, এত টাকা লস হওয়ার কথা। অ্যাবনর্মাল কোনো রিপোর্ট আপনি দেন না, সে কিন্তু সেটা ধরে ফেলবে। সো আমরা তাকে অবজারভেশন দিলাম, আমাদের চোখে গ্রস প্রফিট অনেক কম মনে হচ্ছে, হইতে পারে তুমি আগের পারচেস করা অনেক ইনভেন্টরি ছিল, ওখান থেকে তুমি কনজাম্পশন করছো, কারণ নয়তো তো এটা খুব অ্যাবনর্মাল। হ্যাঁ, তোমার কারণ এত মার্জিনটাকে তুমি সেল করতে পারবে না, তো মানুষ তো বোকা না। 5,000 টাকা জিনিস ইউজ করে তুমি একটা 100 টাকা দিয়ে বিক্রি করবা 5 টাকা জিনিস, তাহলে এটা তো অ্যাবনর্মাল, তাই না? মানে এটা তো হইতে পারে না। বাট এই জিনিসগুলো আমরা চাই আমাদের ট্রেনিরাও এই জিনিসগুলো অ্যানালাইসিস করুক। তো আমরা যখন জিজ্ঞেস করি না, অনেকে অনেকে আছে কিন্তু অনেক অনেক বিলিয়ন আছে, বিলিয়ন বলবো না, আসলে কি মাথা দিচ্ছে ওখানে, সিনসিয়ারলি কোর্সটা নিচ্ছে। তো এমন এমন কোশ্চেন করে, আসলে আমরাও মানে ক্লাসের পর একজন একজনের সাথে আলাপ করি, একটা ক্লাস শেষ হওয়ার পর, মানে আজকে অমুক এই কোশ্চেনটা করছে। তো আমরাও তার কাছে শিখি, মানে এই কথাটা আর কেউ বলে নাই। আবার এমন এমন কোশ্চেন করে, তার কথা শুনলে আমার চিন্তা করে ভাই, মেন্টালিটি বাদ দিয়ে এগুলো, যে আমার চেয়ে ফেইলিওর কেউ নাই এখানের মধ্যে, সে এটা কি বলে আজকে এসে। তো এই তাহলে ভাই ধরনের। ওভারঅল যদি আমি সামারি করি, সাকিব ভাইয়ের পয়েন্ট এবং জাহিদ ভাইয়ের পয়েন্ট এবং আপনার পয়েন্ট যে বাংলাদেশে মেন্টরিং এর দক্ষ ট্রেনি না হওয়ার পেছনে মেন্টরিং যেমন দায়ী, তেমনি ট্রেনিদের ব্যক্তিগত দুর্বলতা, মানসিকতা এবং ধৈর্যহীনতাও একইভাবে দায়ী, তাই তো? ওভারঅল যদি আমি সামারি করি, তাই না? তো মানে পড়াশোনা করতে চায় না, পড়াশোনা করতে চায় না। এক্স্যাক্টলি। এখন আপনি সুপ্রিম কোর্টে আপনি আইন প্র্যাকটিস করবেন, ঠিক আছে, বাট আপনার আপনি ব্যারিস্টারি পাস করছেন, আমরা জানি বাইরের দেশে ব্যারিস্টার হয়ে আসা যায়, হুম এইটাও ভীষণ অনেক ধরনের সিস্টেম আছে। বাট আপনি যখন অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা, এখন আপনার নামের পাশে ব্যারিস্টার লাগে যে আপনি ইলেকশনে দাঁড়ান, ওইটা ভিন্ন বিষয়।
এখন ওইটা হচ্ছে আপনি ব্যারিস্টার অমুক, আমি এখানে ইলেকশনে দাঁড়ালাম, বাট এখন ওই ব্যারিস্টারি ডিগ্রি দিয়ে যদি আপনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে যান, তখন কিন্তু আপনার ওই এলএম লাগবে। হুম। তাহলে আপনাকে তখন বুঝতে হবে। তো আমাদের ট্রেনিং রাইট। হয় কি, মানে সার্টিফিকেট নিয়ে যে সে মনে করে কি প্রথমে, মানে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে সে গ্লোবালি চিন্তা করে। বাংলাদেশে হুম। একটা সার্টিফিকেট দেখায় চাকরি হয়, বা হুম। বাইরে তো সার্টিফিকেট দেখায় চাকরি হয় না। বাইরে রাইট। তো কেউ আমাকে জিজ্ঞাসা করে না এই পর্যন্ত তুমি এসএসসি পাস কিনা। এখন অ্যাকাউন্টিং তো অনেক দূরের বিষয়। সে বলে এই হুম। প্রজেক্ট করতে পারবা কিনা এটাই বলো, তোমার হুম। 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 একাডেমিক ব্যাকগ্রাউন্ড আমি কি করবো, এটা তো আমি ভেরিফাই করার সুযোগ নাই আমার কাছে। রাইট। ঠিক আছে। থ্যাংক ইউ শিবলি ভাই, আপনার কাছে আমি আসবো। তার আগে আমি আবার একটু সাকিব ভাইয়ের কাছে যাব, এবং রাকিব ভাইয়েরও এখানে ইন্টারাপ্ট দরকার আছে। সেটা হলো, আমাদের যখন একটা কোর্স করে যখন আমরা জবটা পাই, রাইট, বা জব পাবো, এই ক্ষেত্রে আসলে কমিউনিকেশন স্কিলের ইম্পর্টেন্সটা কত? যদি দুইজনে জাস্ট পয়েন্ট আউট গুলো যদি করে নিতেন, যে আসলে কতটুকু ইম্পর্টেন্ট, রাকিব ভাই যদি শুরু করতেন, বলতেন। কমিউনিকেশন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং, সহজভাবে বলে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলের ইম্পর্টেন্স কতটুকু? আচ্ছা, কমিউনিকেশন এইটা এমন একটা স্কিল যেটা আমি বলবো যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আন্ডাররেটেড একটা মানে স্কিল। মানে এটাকে আন্ডাররেট করা হয় অলওয়েজ। আমরা যখন মানে ফ্রিল্যান্সিং করার জন্য আমরা চিন্তা করি, তখন শুধু মনে করি যে হয়তো একটা কাজ শিখলাম, কাজ শিখে মানে আমি তারপরে ইনকাম করা শুরু করে দিব। কিন্তু একজন ফ্রিল্যান্সার মূলত, আপনি যদি একটা ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, একজন ফ্রিল্যান্সার সব ধরনের মানে পজিশনে সে কাজ করতে হয়। উনি একজন, প্রথমত হচ্ছে উনি, ওনাকে অ্যাডভার্টাইজ করতে হয়, মার্কেটিং করতে হয়, হুম। ওনাকে মার্চেন্ডাইজিং করতে হয়। একজন ফ্রিল্যান্সারকে মার্চেন্ডাইজিং করতে হয়। একজন ফ্রিল্যান্সারকে সে শুরুর দিকে তাকে এটা মানে এটা প্রিপেয়ার করতে হয়, মানে কাজটা তৈরি করতে হয়, কোয়ালিটি কন্ট্রোলটাও তাকে করতে হয়। সো আপনি টোটাল জিনিসটা যদি দেখেন এবং যখন আপনি ক্লায়েন্ট ডেলিভারি দিচ্ছেন, তখন ক্লায়েন্টের যদি কোনো কোশ্চেন থাকে, আফটার সেলস, যেটাকে আমরা আফটার সেলস কমিউনিকেশন বলি, সো সেখানে আপনি ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করতেছেন। হুম। পাশাপাশি যে কোয়ালিটি আসছে, সেখানে অনেক আমাদের যেহেতু আমরা অ্যাকাউন্টিং নিয়ে কাজ করছি এখানে, অনেক ক্লায়েন্ট আছে হয়তো বুঝে, অ্যাকাউন্টিং বিষয়টা বুঝে, কিন্তু সে তার মতো করে হয়তো বোঝার চেষ্টা করছে, আমাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপাল থেকে একটু দূরে সরে গিয়ে হয়তো তার মতো করে চিন্তা করছে। যেমন ধরুন, মানে আমি যদি এক্সাম্পল দিয়ে এটা এটা বলি, যে কোনো একজন ক্লায়েন্ট, সে সে চিন্তা করতেছে যে আমার ব্যাংকে এই বছরের জানুয়ারিতে ছিল আমার ব্যাংকে হচ্ছে 1,000, হুম। আমি এরপরে 10,000 টাকা বিজনেস করছি, ঠিক আছে, 10,000 টাকা বিজনেস করছি, আমি 5,000 টাকা হচ্ছে এক্সপেন্স করছি। হুম। তাহলে আমার থাকার কথা কত, মানে 1, 10, 11 আর হচ্ছে 5 চলে গেল, 6,000। ঠিক আছে, এই 6,000 থাকার কথা আমার ব্যাংকে, কিন্তু আমার ব্যাংকে দেখা যাচ্ছে 3,000, মানে আরো আরো কম দেখাচ্ছে। তাহলে এটা এটা কোথায় গেল, মানে আমার টাকাটা কোথায়? ঠিক আছে। সো তখন দেখবেন আমাদের ইন জেনারেলি যারা আমরা আসলে অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল, অ্যাকাউন্টিং বেসিকের বাইরে গিয়ে যারা কাজ করি শুধুমাত্র ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে, তারা আসলে মানে অনেক ক্ষেত্রে এই কোশ্চেনটাকে আসলে আমার মনে হয় বুঝবে না। বাট এইটা যারা যারা বুঝবে, তারাও আবার এটাকে ক্লায়েন্টকে বোঝানোটা, এটা কিন্তু একটা কমিউনিকেশনের মাধ্যমে আপনাকে বোঝাতে হবে। এক্স্যাক্টলি। মানে আপনার আপনার যদি বেটার কমিউনিকেট আপনি না করতে পারেন, তাহলে কিন্তু এই বিষয়টাও আপনি বোঝাতে পারবেন না, যে এখানে রাইট। এখানে এই যে 6,000 থাকার কথা তোমার, এই 6,000 থেকে বাকি 3,000 কিন্তু তোমার অ্যাসেটে চলে গেছে, যেটা প্রফিট অ্যান্ড লসে আসেনি, যার কারণে এটা এভাবে এভাবে শো করছে। সো এই দেখেন, একটা হচ্ছে জানার, একটা হচ্ছে যে মানে কমিউনিকেট করা হুম। ক্লায়েন্টের সাথে। এবং এটা একদম শুরুর শুরুর থেকে যদি আমি বলি, যখন অ্যাডভার্টাইজিং করছি আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে, আমার সার্ভিসটাকে যখন আমি প্রমোট করছি, তখন যখন একজন ক্লায়েন্ট আমার কাছে আসলো, সে যখন আমার সার্ভিসটাকে বোঝার চেষ্টা করলো, যে আমি কি কি সার্ভিস দিই এবং সেটাকে কিভাবে হেল্প করবে, তখন যদি আমি তাকে বোঝাতে সক্ষম না করি, আমরা প্রায়ই দেখি, বিশেষ করে আপনি আপওয়ার্কের মেন্টর, আপনি আপওয়ার্কের বিষয়টা ভালো বুঝতে পারবেন। আমার মানে রিয়েল একটা এক্সাম্পল আছে, যে খুব ভালো একজন মানে ট্রেনি, মানে খুব ভালো বুঝেন, খুব ভালো স্কিল ডেভেলপ করছে, অ্যাকাউন্টিংটা অনেক ভালো বুঝেন, সবই ঠিকঠাক আছে, কিন্তু আপওয়ার্কে, এবং সে প্রপোজাল পাঠানোর পরে ক্লায়েন্ট তাকে ইনভাইট করছে, বাট সে ক্লায়েন্ট মিটিংয়ে যাওয়ার পরে 2 মিনিট সাস্টেন করতে পারেনি সেখানে। সো কি হলো আলটিমেটলি জেনে, মানে এত রাইট। স্কুল স্কুল ফিল হয়ে আসলে কি হলো? সো দেখেন, কমিউনিকেশনটা আপনার সেলসকে ইনহ্যান্স করে,
পাশাপাশি আফটার সেলস যে সার্ভিসটা, মানে ক্লায়েন্ট ধরে রাখার যে বিষয়টা, সেটাও সেটাও কিন্তু ইনশিওর করে। আলটিমেটলি, হ্যাঁ সেটাও আলটিমেটলি এনশিওর করে। আচ্ছা সো আমি রাকিব ভাই, বলবো যে কমিউনিকেশন যে কমিউনিকেশন আমরা ইম্পর্টেন্ট। আমরা 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 বলতেছি যে কমিউনিকেশন, হ্যাঁ এখানে এর আরেকটু যদি আমাদের একটু সহজভাবে বলতেন, কমিউনিকেশন মানে কি যে আমাকে ফাটায় ফ্লুয়েন্টলি ইংরেজিতে ধাপ 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 বলতে হবে এরকম কিছু, নাকি ধরেন আমি যে জিনিসটা সেল করতেছি, রাইট, ওই জিনিসটা আমার প্রপার ওয়েতে ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করাটা ইম্পর্টেন্ট, আচ্ছা, কোনটা আমি আসলে গুরুত্বপূর্ণ? আমি যেটা আমার আমার ক্লাসে বলি, মানে সবসময় ক্লায়েন্টস, মানে কমিউনিকেশনটাকে বোঝানোর সুবিধার্থে আমি যেটা বলি যে কমিউনিকেশন মানে এই না যে আপনি আপনি ইংলিশে খুব বেশি ফ্লুয়েন্স বা অন্য আদার ল্যাঙ্গুয়েজে আপনি খুব বেশি ফ্লুয়েন্স, হুম ক্লায়েন্টের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে। হুম কমিউনিকেশন মানে হচ্ছে যে আপনি যা বলছেন সেটা হুম ক্লায়েন্ট হুম, ঠিক মতো বুঝতে পারছে, এবং বুঝতে পারছি, ক্লায়েন্ট যেটা বলছে, সে যেটা বুঝতে পারছি আপনাকে এটা। কোশ্চেন করছে অথবা মানে যেটাই হোক, সেটা হুম হুম, আপনি ঠিকভাবে বুঝতে পারছেন। এখন ক্লায়েন্ট আপনাকে একটা বিষয় বুঝালো, তার রিকোয়ারমেন্টটা বুঝালো, আপনি তার রিকোয়ারমেন্ট বুঝলেন না, বুঝলাম। তাহলে তো আলটিমেটলি হলো না। সো রাইট। আমার কাছে একদম সিম্পল, কমিউনিকেশন মানে এটাই মনে হয়, আপনি যার সাথে কমিউনিকেটটা করছেন সে আপনাকে বোঝায় এবং আপনি তাকে বোঝান, দ্যাটস এতটুকু হলে আমার মনে রাইট। হয় যে ফ্রিল্যান্সিং এ দ্যাটস এনাফ ফর আস। দারুণ 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 বলছেন রাকিব ভাই, খুব সহজভাবে ব্যাপারটা, কমপ্লিকেটেড ব্যাপারটা খুব সহজভাবে প্রেজেন্ট করছেন। এটা এটা ওয়াজ সো হেল্পফুল। আমি একটু সাকিব ভাইয়ের কাছে যাব, যেহেতু এভাগাসের যে ট্রেনিং ম্যাটেরিয়াল আছে, আমাদের যে মডিউল আছে, সেখানে আপনি ডেডিকেটেডলি ক্লাস নেন যে কমিউনিকেশনের উপরই আমরা আসলে এভাগাসের ক্লাস নেওয়া হয়, যেটা হয়তো বাংলাদেশে অন্য কোনো ট্রেনিং সেন্টার আছে আছে কিনা আমি জানি না সোফার, যেটা আসলে ডেডিকেটলি আমরা কমিউনিকেশনের উপর ট্রেনিংদের ফোকাস করি। এখন ওই যে আমাদের ক্লাসে যে কমিউনিকেশন শেখানো হয়, ওই কমিউনিকেশনটা আসলে কি আমরা কি ইংরেজি শিখাই, নাকি ক্লায়েন্টের সামনে কিভাবে ফাঁকিবাজি দেওয়া যায়, কিভাবে শর্টকাটে ক্লায়েন্ট দিল হাই আমি বললাম হ্যালো, বা এই টাইপের কমিউনিকেশন, আসলে আমরা ওই ক্লাসগুলোতে ট্রেনীদের মূলত কোন বিষয়ের উপর বেশি জোর দেই? আপনার ক্লাসে কোন বিষয়গুলো বেশি জোর দেন কমিউনিকেশন ক্লাসে? আচ্ছা, এটা মানে একটা ধারণা হচ্ছে কমিউনিকেশন মানে হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজে এক্স্যাক্টলি। যোগাযোগ করা। আমাদের ক্লাসগুলোতে মানে এই ইংরেজি ল্যাঙ্গুয়েজে যোগাযোগ করার যে টপিক সেটা বোধহয় 2%ও না। মানে ওইটা আমাদের কোনো আলোচনার বিষয়বস্তুই না। এই যেটা রাকিব ভাই বললেন বা আপনি যেটা প্রশ্ন করলেন যে মানে খুব ফাটা ইংরেজি বলা লাগবে, কিছু মানে রিয়েলিটি ওরকম না। আপনি বেসিক ইংরেজি জানলেই যথেষ্ট। কমিউনিকেশন ইজ মাচ বিগার দ্যান দিস। হুম কমিউনিকেশন আপনি বাংলাতেও ভুল করতে পারেন। আপনার মাতৃভাষা বাংলা, আপনি খুব ভালো ওয়েল আর্টিকুলেট করে কথা বলতে পারেন, কিন্তু আপনার কমিউনিকেশন গ্যাপ থাকবে বাংলাতে, এটাও সম্ভব, এটাও বাস্তবতা। আপনি আপনার ফ্যামিলির সাথেও দেখবেন কমিউনিকেশন গ্যাপ হয়। রাইট। আপনি মানে সেটা কিভাবে সম্ভব, তাহলে এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তো কমিউনিকেশন গ্যাপ হওয়াটা আসলে ল্যাঙ্গুয়েজের কোনো ব্যাপার না, এটা মানে ম্যানেজমেন্টের ব্যাপার। মানে আপনি কিভাবে আপনার ক্লায়েন্টের সাথে আপনার যোগাযোগটা মেনটেন করতেছেন ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দি এন্ড। মানে ক্লায়েন্ট অনবোর্ড করার আগ থেকে শুরু করে ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন ওই সময়টা থেকে শুরু করে একদম ক্লায়েন্টকে বিদায় জানানো পর্যন্ত আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে যোগাযোগ স্থাপন করতেছেন এবং আপনি কিভাবে আপনার ভিউ এক্সচেঞ্জ করতেছেন ক্লায়েন্টের সাথে, হুম এই বিষয়টাই হচ্ছে মূলত কমিউনিকেশনের মূল আলোচ্য বিষয়বস্তু আর কি আমাদের। তো এখানে আমাদের মানে বুককিপার বলেন বা আদার যে ফিল্ডের ফ্রিল্যান্সাররা বলেন, অনেক সময় এই জায়গায় গ্যাপ থেকে যায় আর কি। দেখা যায় কি যখন ক্লায়েন্ট অনবোর্ড করতেছে তখন সার্টেন কিছু মিস্টেক করতেছে যার ফলে ক্লায়েন্ট হুক হচ্ছে না বা ক্লায়েন্ট ক্লোজ করতে পারতেছে না। হুম আবার দেখা যাচ্ছে কি যখন ক্লায়েন্টের কাজ করতেছে তখন তার কমিউনিকেশনের এত দুর্বলতা, আহ, বিভিন্ন জায়গায় সে কমিউনিকেশন গ্যাপ রেখে দিচ্ছে যার ফলে ক্লায়েন্ট স্যাটিসফাইড হচ্ছে না। ইভেন দো হি ইজ এ গুড স্পিকার, ইভেন দো হি ইজ এ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ, বাট স্টিল দেখা যাচ্ছে কি মানে তার বিভিন্ন জায়গায় গ্যাপ থাকার ফলে ক্লায়েন্ট অসন্তুষ্ট। ফলে হুম এই ক্লায়েন্টটা রিপিট ক্লায়েন্ট হচ্ছে না। এবং ক্লায়েন্ট যখন কাজ শেষ হয়ে গেছে তখন সে ক্লায়েন্টকে রিপিটিং ক্লায়েন্ট বানানোর জন্য যেসব অ্যাকশন নেওয়া প্রয়োজন যে সেগুলো সে টিপস নিচ্ছে না। ট্রিক্স। রাইট। রাইট, এটাও পার্ট অফ কমিউনিকেশন, রাইট? তো এইটাও নিচ্ছে না বিধায় দেখা যাচ্ছে ক্লায়েন্ট মানে একবার কাজ দিয়েছে, মানে কাজ দেওয়ার পর ক্লায়েন্ট আর নাই, মানে ক্লায়েন্টটা রিপিট ক্লায়েন্ট হচ্ছে না। তো এই সবগুলোই কিন্তু কমিউনিকেশন গ্যাপের কারণে হয়। এখন এই কমিউনিকেশন গ্যাপ জিনিসটা কি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করি আমাদের ক্লাসগুলোতে। ল্যাঙ্গুয়েজটা আসলে খুব বড় ব্যাপার না আর কি, মানে খুব বেশি ম্যাটার করে না। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা কথাই বলা থাকে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। গ্রামাটিক্যাল মিস্টেক করলে হয় কি মানে ক্লায়েন্ট হয়তো উল্টা বুঝতে পারে, আপনি বলছেন একটা বুঝছে আর একটা। হুম সো হুম যত কমিয়ে আনা যায়
গ্রামাটিক্যাল মিস্টেকটা। এখন তো যদি ম্যাক্সিমাম ক্লায়েন্ট কমিউনিকেশন তো আসলে চ্যাটিং এর থ্রুতে হয়, এখন গ্রামারলি অ্যাপ আছে, ইভেন চ্যাট জিপিটি জেমিনি আছে, আপনারা চাইলে ওখান থেকেও হেল্প নিয়ে রাইট। গ্রামাটিক্যাল ইস্যুটা মিটিগেট করা সম্ভব। বাট মিডিয়েট করা ওভারঅল যে সম্ভব। কমিউনিকেশনের কনসেপ্ট, সেই কনসেপ্টটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে দেখা যাবে কি আপনি আহ, হয়তোবা প্রথম একটা দুইটা ক্লায়েন্টের পরে আপনি আর ক্লায়েন্ট পাবেন না। পাবেন না। তাহলে এইটা ওভারঅল যদি আমি ভাই আমি জয়েল সামারি ভাই, করি। আমি হ্যাঁ, আমি যদি প্লিজ। আমার একটা এক্সাম্পল দিই, আমি হুম। আসলে মানে যেহেতু আমার যে প্র্যাকটিক্যাল কাজ সেটা এক্সাম্পল দিয়ে সবসময় সবাইকে বোঝানোর চেষ্টা করি। তো আমি একদম ভেরি রিসেন্ট যদি একটা এক্সাম্পল দিই, যে আমার মানে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বেঙ্গলের কিছু বিজনেসম্যান আছে, মানে হুম। হুম। ওনারাও আমাদের ক্লায়েন্ট। সো আমরা অনেক সময় কি করি, আমরা বাঙালিদের সাথে অনেক সময় কাজ করতে চাই না। মানে অনেকেই আছেন, আমরা অনেকেই আছি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সো আমি প্রথম থেকেই দুই একজন মানে যা পেয়েছি, হয়তো কেউ একজন বাঙালি ইউএসএ তে ভালো এস্টাবলিশ বিজনেসম্যান, উনি আমাকে সাথে যখন ভালো কাজের অভিজ্ঞতা, তো রিসেন্টলি যেটা হয়েছে, কোনো মানে ইউএসএ থেকেই একজন মানে আমাদের বাঙালি একজন ক্লায়েন্ট, উনি, ওনার সাথে আমার ফাইবার একটা অর্ডার, উনি শুধু বলছে যে ওনার 600 ট্রানজেকশন, মানে 600 মতো ট্রানজেকশন ওনার জিরোতে আপলোড করতে হবে। ওনার ফার্স্ট মেসেজটা ছিল যে আই নিড হেল্প উইথ আপলোড 600 ট্রানজেকশন টু জিরো। ওনার হুম। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। সো তারপর আমি মোটামুটি ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে, ওনার আপলোড বলতে আসলে উনি বোঝাচ্ছে যে এখানে ইম্পোর্ট দেওয়ার পরে ক্যাটাগরিজ করতে হবে, এতটুকু আমি বা রিকনসাইল আমি করে দিব। সেই পর্যন্ত আমার মানে আমি ব্রেনে সিগন্যাল দিয়ে রাখছি যে আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত করতে হবেই আমাকে। এখন ওনার কাজটা যখন আমি করলাম, করার পরে যখন ওনাকে বললাম যে আমার মানে কাজ শেষ, উনি পরে দেখি যে উনি বিশাল বড় একটা নোটপ্যাডের একটা লিস্ট ধরাই দিয়েছে আমাকে, মানে এবং অলমোস্ট সবগুলোই হচ্ছে অ্যাডজাস্টিং জার্নালের বা আদার্স কিছু, যেগুলো আসলে সিপিএরা সার্ভিস দিয়ে থাকে, বুক কিপাররা না সাধারণত। এই ধরনের কিছু লিস্ট দিয়ে দিছে। এখন খুব স্বাভাবিকভাবেই একদম ফার্স্ট ইমপ্রেশনেই ওই লিস্টটা দেখে মানে যে কারোরই মানে মাথা গরম হয়ে যাওয়ার মতো অবস্থা। যে ওনার সাথে মানে একে তো হচ্ছে উনি বললেন আমাকে জাস্ট 600 ট্রানজেকশন হচ্ছে জিরোতে করে দিবে। সেখানে আমি সেটাকে ক্যাটাগরিজ করে রিকনসাইল করি, এবং সেকেন্ড ধাপে যখন মানে প্রথমে কমিউনিকেশন হচ্ছিল, তখন তারপরে আমি একটু এনশিওর হয়ে নিচ্ছিলাম যে সে আসলে কি যাচ্ছে, কারণ সে যেহেতু প্রথমে আমাকে সালাম দিয়ে আমাকে বলছে সেও বাংলাদেশি। সো আমি এই হুম। ব্যাপারে একটু মানে আগে থেকে একটু কনসার্ন হয়ে নিছি। যতই হোক, কারণ আপনি বাঙালি যে দেশে যাক না কেন, মানে যতই স্মার্ট হওয়ার চেষ্টা করি না কেন আমরা, আসলে আমাদের, এবং এটা বাঙালি বলে কথা না, সরি, এটা প্রত্যেক দেশের কোর কালচারের, মানে আমাদের প্রত্যেকের ভিতরে এটা থাকবে খুব স্বাভাবিকভাবেই। সেই জন্য আমি একটু কনসার্ন ছিলাম যে একটু ওনার কাছে কনফার্ম হয়ে নিই। তো আমি কনফার্ম হয়ে এতটুকু জানলাম যে ওনার হয়তো ওই যে প্রফিট অ্যান্ড লস বা রিপোর্ট যেগুলো আছে, মেজর যে হুম। হুম। ফিনান্সিয়াল রিপোর্ট আছে ওগুলো লাগবে। ব্যাস আমিও কাজ টাজ করে মানে যে প্রাইসে আমি এটা সেট করছিলাম সেটা 600 প্রাইস, মানে ট্রানজাকশন আপলোড করার জন্য শুধুমাত্র। কিন্তু এরপর আবার ওনাকে আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত ওনাকে দিয়ে দিলাম। দেওয়ার পর উনি এত লম্বা একটা লিস্ট দিয়ে দিছে, এবং দেখার পর মানে খুব স্বাভাবিকভাবেই একদম জেনারেল পাবলিকের যেরকম হওয়ার কথা, আমারও মাথা একদম ওইরকম গরম হয়ে গেছে। বাট তাই বলে তো ওনাকে আমি মানে একজন ক্লায়েন্ট হিসেবে যদি আমি কনসিডার করি, যতই মানে উনি উনি আমাদের বাংলাদেশি একজন ভাই হোক না কেন বা যেই হোক না কেন, হুম। ওনাকে আমি একদমই আমার আদার্স যে ক্লায়েন্ট তাদেরকে যেভাবে আমি মানে ট্রিট করি, ট্রিট ওনাকেও করি। সেভাবেই আমাকে বলতে হবে। রাইট। এখন দেখেন, ওনাকে আমি টাকার কথা, আমি জানি আমি হয়তো ইউএস এর যদি ক্লায়েন্ট হইতো, আমি ডিরেক্টলি ওনাকে বলে দিতাম যে এখানে প্রাইস অ্যান্ড টাইম মানে টাইমের একটা ব্যাপার আছে। কিন্তু ওনাকে হুম। আমি এটা বলি নাই, বিকজ আমি জানি উনি একজন বাংলাদেশি, ওনাকে টাকার কথা বললে উনি মাইন্ড করবে, যেটা ইউএস এর একজন বললে উনি মাইন্ড করবে না। রাইট। ঠিক আছে। সো ওনাকে আমি অ্যাডজাস্টমেন্টে সবকিছু মানে কোশ্চেনের আনসার দিয়ে লাস্টে শুধু লিখে দিলাম। লাস্টে শুধু এইভাবে লিখে দিলাম যে সরি ফর মাই সরি ফর মাই মাইন্ড, বাট আই রিয়েলি ডিডন্ট থট অ্যাবাউট যে এই জার্নালগুলোর কাজ আলটিমেটলি আমাকে করতে হবে, যেখানে তুমি বলছিলা শুধুমাত্র 600 ট্রানজাকশন তোমাকে আপলোড করতে হবে। হুম। হাউএভার হাউএভার লেটস ডু মাই বেস্ট টু কমপ্লিট ইট। মানে এইটা বলে আমি তাকে দিয়ে দিলাম, আমি প্রাইস বা অন্যান্য কোনো কিছু বলে দিলাম না, শুধুমাত্র একটা পিন দিয়ে দিলাম তাকে, হুম। যে যে কাজটা করার কথা। তার মানে আমার কমিউনিকেশনের উদ্দেশ্যটা কি ছিল? আমার কমিউনিকেশনের উদ্দেশ্যটা ছিল তাকে বোঝানো। রাইট। এবং দেখেন আলটিমেটলি আমিও যেভাবে তার কাছে দিছি, সেও একজন পোলাইট পার্সন, সেও পোলাইটলি আমাকে আনসার দিছে। রাইট। সে আমাকে দুই বলছে সাইড থেকে আসলে যে প্রফেশনালিজম দুইটাই আসলে হ্যাঁ, মেনটেন সে করে আমাকে গেছে। বলছে রাকিব, সে বুঝে ফেলছে। দেখেন আমার কমিউনিকেশন হুম। লক্ষ্যটা কি ছিল, আমার কমিউনিকেশন আলটিমেট লক্ষ্যটা ছিল হচ্ছে
যে প্রাইস একটা ফ্যাক্টর, আর আমি কি সার্ভিস দিচ্ছি সেটা তাকে বোঝানোর একটা ফ্যাক্টর। এই দুইটা জিনিস হচ্ছে আমার বোঝার। এই দুইটা জিনিসই সে বুঝে ফেলছে। সে আমাকে বলতেছে, রাকিব রাইট। এখানে তোমার ইটা কত, মানে ফেয়ার প্রাইস কি সেটা তুমি আমাকে একটু জানাও, আর তুমি যে কাজটা করতে চাচ্ছ আমি এখানে এই বিষয়টা ক্লিয়ার। কিন্তু দেখেন এখানে যদি আমি মাথা গরম করে তাকে প্রাইসের কথা বলে ফেলতাম, হ্যাঁ তুমি এইটা না সেটা না, তুমি তো আমাকে এই হিসেবে কথা বলছো, খুব স্বাভাবিকভাবেই সে মাইন্ড করতো এবং ক্লায়েন্টও হারাতাম। রাইট। এখন দেখেন কি হয়েছে, তার আরো কিছু বিজনেস আছে। আশা করি যে ইনশাল্লাহ আল্লাহ চাইলে সেই বিজনেসগুলোর আমাকে সে অফার করছে সেগুলোও সে দিবে। তো আলটিমেটলি কমিউনিকেশন করার আগে আমার মানে লক্ষ্যটা কি, কি বলতে চাচ্ছি তাকে, সেটাকে নিজেকে বোঝানো। আমি যদি নিজেকে ভালো মতো বোঝাতে পারি এবং নিজেকে, এবং মেসেজিং করার আরেকটা হচ্ছে, দেখেন আমরা ডিরেক্ট নেই, মানে মিটিং অন অন মানে ইসে নেই, একটা মিটিংয়ে নাই, জুমে কোনো মিটিংয়ে নাই। সো অফলাইনে আমি চিন্তা করার সুযোগ পাচ্ছি, কিন্তু অফলাইনে আমরা দেখি অনেক সময় এই চিন্তা থাকার মানে সময় থাকার পরও অনেক ফ্রিল্যান্সার আমরা মানে আমাদের হাইপারটা ধরে রাখতে পারি না এবং প্রফেশনালিজম নিয়ে আসলে কথাবার্তা বলতে পারি না। এই জায়গায় প্রফেশনালিজমের একটা ব্যাপার চলে আসে, যার কারণে দেখেন আমি তাকে যে লক্ষ্য নিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি সেটা কিন্তু আলটিমেটলি সাকসেস। সো কমিউনিকেশন রাইট। এটা হচ্ছে যেটা সাকিব ভাইও বলেন যে আমাদের আমাদের উদ্দেশ্যটা কি এবং সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে কি। রাইট। মানে আমার উদ্দেশ্যটা আমি ওরে ওরে ডেলিভার করানোটাই আসলে এক্স্যাক্টলি। মেনলি। ওয়েল, আমরা এক্স্যাক্টলি। কমিউনিকেশন নিয়ে অনেক অনেক কথা বললাম, আমি একটু শিবলি ভাইয়ের কাছে আসবো। আহ, আমরা অলরেডি মেন্টর, দক্ষ মেন্টর কেন ট্রেনিরা হচ্ছে না, এগুলো নিয়ে আমরা অনেক ডিপলি আলোচনা করছি। এবং সেখানে একটা পয়েন্ট উল্লেখ ছিল যে মেন্টর দক্ষ অদক্ষ সেটা বুঝতে হবে আসলে ট্রেনিদের সাইড থেকে বেশি। আমি যদি একজন খারাপ মানুষ হই, আমি চাইবো ওই খারাপ উদ্দেশ্য নিয়ে পয়সা কামাইতে, কারণ আমি তো খারাপ মানুষ, কারণ এটা আমার উদ্দেশ্যই তো এটা। আমি পয়সা কামাবো, আনইথিক্যাল কাজ কারবার করবো, আমি তোমার পয়সা লুটপাট করে খাই ফেলবো। আমার উদ্দেশ্য এটা। এখন আমি যার থেকে লুটপাট করব, তার ওই কমন সেন্সটা থাকতে হবে যে এক্স্যাক্টলি ওই মানুষটা খারাপ ভালো ওইটা আমার উনার বুঝতে হবে। এখন আমার শিবলিভার কাছে এই কোশ্চেনটা, যদি একজন নতুন ট্রেনিং, ধরেন একজন একদম ফ্রেশার, ভার্সিটি ফ্রেশার বলেন বা ইন্টারমিডিয়েট পাস করছে এই টাইপের একটা ছেলে, ও যদি ফ্রিল্যান্সিং এ আসতে চায়, সো অবভিয়াসলি ওর ওই অ্যাবিলিটি থাকবে না যে পুরো মার্কেটটা রিসার্চ করা, কে ভালো কে খারাপ মন্দ কি। তখন ও ট্রাই করবে যে কারোর কাছ থেকে পরামর্শ নেওয়া বা কোন একটা ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করবে, ভাই আমি ফ্রিল্যান্সিং আসতে চাই। ও তো বলবে তুই এই কোর্সটা কর। রাইট। তখন ও হয়তো কোন একটা একাডেমিতে রেফারেন্সে চলে যেতে পারে। সো অ্যাজ এ ফ্রেশার হিসেবে একজন ট্রেনির আহ কি দেখে আসলে ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়া উচিত, এবং মেন্টরের কি কি দেখলে মনে হবে যে না সে একজন ভালো ক্যাপাবল মেন্টর, যদি পয়েন্ট আকারে বলতেন তাহলে খুব সুবিধা হতো। এবং চাইলে আমরাও কিছু পয়েন্ট অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ওকে, এই পয়েন্টটাতে আসার আগে আমি জাস্ট কমিউনিকেশন বিষয়ে তো রাকিব ভাই এবং সাকিব খুব ডিটেলস আলোচনা করেছে। Just আমি একটা জিনিস অ্যাড করি এখানে। সো Sure. রাকিব ভাই এত এক্সপিরিয়েন্সড একজন অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সার হওয়া সত্ত্বেও সবাইকে আসলে সবকিছু ক্লারিফাই করা যায় না, মানে সব ক্লায়েন্টকে ওভাবে ডিপলি কথা বলাও যায় না। হয়তো প্রফেশনাল সাইড থেকে কমিউনিকেশনের মাধ্যমে রাকিব ভাই হয়তো বুঝতে পেরেছেন যে আমার কাজ এটাই। হুম। বাট আমাদের যারা নতুন ফ্রিল্যান্সার, হ্যাঁ, আমরা প্রায় আমাদের ট্রেনিদের কাছ থেকে এই অবজেকশনটা পাই বা এই অভিযোগটা পাই যে কষ্টের কথা বলে, ভাই একটা অর্ডার কনফার্ম করছিলাম এই কাজের জন্য $এত, এখন কাজে নেমে দেখি যে কাজের সাগর একটার পর একটা ডকুমেন্ট দিতে দিতেই আছে সে। হ্যাঁ, আমি দিবেই তো, আপনি কি কমিউনিকেশন দেখি আমার চ্যাটটা দেন তো। সে দিচ্ছে যে মানে কি, মানে তুমি এই কাজ করতে পারো কিনা সেই অর্ডার প্লেস করতে বলে। হ্যাঁ, সে প্রাইসিং। আচ্ছা ভাই, প্রাইস কিভাবে বলবেন? এখন আপনি একটা ফ্রিজ কিনতে গেলেন, ফ্রিজের ডিপ ফ্রিজ কিনতে গেলেন, ডিপ ফ্রিজের আপনার ক্যাপাসিটি জানতে হবে। এক একটা ক্যাপাসিটি ডিপ ফ্রিজ এক এক রকম প্রাইস। রাইট। ব্র্যান্ডের উপর দাম ডিপেন্ড করছে, ইম্পোর্টেড নাকি লোকাল সেটার উপর দাম ডিপেন্ড করবে। এখন রাইট। জিনিসটা কি নিচ্ছেন আপনি সেটা না জেনে যদি দাম বলে দেন তাহলে তো হবে না, তাই না? এখন আমরা কি সার্ভিসটা দিব সেটা না জেনে আমি আগে দাম বলে দিই, পরবর্তীতে ধরাটা খায় সে। অনেক রাইট। সময় কি আনফরচুনেটলি আপনারা আমার চেয়ে ভালো জানবেন, মার্কেট প্লেস গুলোর সবসময় কিন্তু বায়ারের প্রতি একটা ফ্যাসিনেশন বা সাপোর্ট বা ফেভার থাকে। সে হুম। কিন্তু দিন শেষে সে বায়ারের পক্ষ। রাইট। যতই আপনার এখানে মামলা মোকদ্দমা হোক, ডিসপিউট হোক, দিন শেষে রাইট। বায়ার ইজ বায়ারি। কারেক্ট। হ্যাঁ, রাইট। তাহলে আপনাকে আউট করে দিবে, বলতে বায়ার দরকার, তুমি তুমি আউট। এখানে ফ্রিল্যান্সার ঢুকতে প্রতিদিনই 17টা ফ্রিল্যান্সার ঢুকতেছে, তোমার দরকার রাইট। নাই। তো রাইট। এই ভুলটা যেন না করে আমাদের ট্রেনিরা বা অন্য অন্য জায়গা থেকে যারা ট্রেনিং করেছে এই সেক্টরে কাজ করবে, আগে রিকোয়ারমেন্টটা আমরা বুঝে নেব। তো কমিউনিকেশনের মাধ্যমে রিকোয়ারমেন্ট বুঝে নিয়ে আমার কি কাজ করতে হবে। আপনি অর্ডার প্লেস করার সময় এই কাজ করতে পারেন, আমি তোমাকে এই জিনিসগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো ডেলিভার করব, আমার কাজের পর আমি এই কাজগুলো করব যদি বলে রাখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হলো যে না, আমি কথা অনুযায়ী আমি তোমার কাজ ডেলিভার করেছি।
এটা একটা আমার পয়েন্ট ছিল। সো কমিউনিকেশন গ্যাপটার জন্য আবার অনেকে অর্ডার ক্যান্সেল হয়, অনেকে তার অঙ্কুরেই তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। শেষ। অনেক ফ্রিল্যান্সার দেখেছি অঙ্কুরে বি নষ্ট হয়ে গেছে, কারণ শুধুমাত্র তার কমিউনিকেশন গ্যাপের কারণে। ক্লায়েন্ট কি, এক ট্রেনই আমাকে ফোন করে, ভাই আমার ক্লায়েন্ট তো আমার কাছে ইনভেন্টরি যাচ্ছে। আমি বলি, দিয়ে দেন ইনভেন্টরি, আপনার কাছে আছে ইনভেন্টরি? আমি আমার কাছে তো ইনভেন্টরি নাই, আমার তো স্টক টেস্টক আমার রাখি, স্টোর নাই আমার এখানে, আমি বাসা ভাড়া নিয়ে থাকি। তো এখন মানে কি মানে, মানে আপনার কাছে কেন ইনভেন্টরি চাইবে? আমি কি করব? এখন কি ইনভেন্টরি যাচ্ছে, মানে সে শুধু জানছে এটা, ক্লায়েন্ট তার কাছে ইনভেন্টরি চায়। তা ইনভেন্টরি দিয়ে দেন, কত প্রাইস, কত দাম, কত মানে কত কেজি লাগবে বলেন। তো কি, তো সেটা, সে কি ইনভেন্টরি, সে আলু চায় না পটল চায়, সে তো জানে না কিচ্ছু। সে ইনভেন্টরি রাইট। হিসাব চেয়েছে ডেফিনেটলি, বাট কি ধরনের হিসাব লাগবে, তুমি রিকোয়ারমেন্ট নাও। সেই ইনভেন্টরি চেয়েছে আমার কাছে ক্লায়েন্ট, এই জাস্ট কোশ্চেন নিয়ে আমাদেরকে ডেলিভার করলো। সো এই থ্রুতে আসি, যারা ট্রেনি, যারা কোর্স কিনে, যারা ধরা খায় বিভিন্ন জায়গায়। তো ধরা খাওয়ার মূল উদ্দেশ্য কি থাকে, কারণ এখানে একটা আনএথিক্যাল প্র্যাকটিস আছে। প্র্যাকটিসটা কি, সবাই এমন একটা হাইপ তুলে যে ভাই ট্রেনিং 1 মাস 2 মাস 4 মাস 1 বছর করো, সমস্যা নাই, যখন মার্কেট প্লেসে যাবা, যখন রিয়েল ক্লায়েন্টে কাজ করবা, তখন তোমার সাপোর্ট লাগবেই, রাইট। তোমার এই ভাইকে লাগবে। ভাই, হ্যাঁ। ভাই তোমার পাশে আছি, তোমাকে সাপোর্ট দিচ্ছি, ওইটার আশায় সে কিন্তু মানে সবাই কিন্তু জিনিস কি দিচ্ছেন সেটা জানতে চায় না। এখন এটা খাওয়ার পর পেট খারাপ করলে কি ওষুধ, ওষুধ দিব কিনা, হসপিটাল ভর্তি করাবো কিনা, সেইটা জানতে চায়। বাট খাবারটা কি, মেনুটা কি, সে জানতে চায় না। আমার ট্রেনিং এ কি আছে, আমরা কি শিখাবো, আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স হোয়াট ইউ উইল লার্ন, আপনি সেটা না জেনে আপনি কোর্স পরবর্তী সাপোর্ট লাগে, সাপোর্টটা দেওয়া যাবে কিনা। আমি বললাম, আমাদের কোর্স করাবো, সাপোর্ট লাগবে না যদি কোর্সটা ঠিক মতো করেন। যারা সাপোর্ট না লাগে সেই ব্যবস্থা আমরা করছি। তো এই জন্য আমরা ট্রেনিং কম থাকে, দেখবে মার্কেটে একটা স্ট্যান্ডার্ড মানে আমরা খুব বেশি চাইলেও নেই না। তো নেই না কারণ আমরা তো প্রথম ক্লাসে বলি, ভাই দেখেন প্রথম ক্লাসে আমরা যে ওয়াজ নসিহত করি, আমরা 5 জনই যেভাবে লোকজনকে কথাবার্তা বলি ডেকে আনার পর, তো অনেকে ভয় করে প্রায় 2-1 জন উইথড্র করে। চলে যায়, আমরা বলি, হ্যাঁ। ভাই নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে উইথড্র করে আজকে রাতে ভালো করে একটা ঘুম দেন, ঘুমানোর আগে চিন্তা করে আমার এই কোর্স করে দিতে হবে কিনা, কারণ আপনার সংসার ধর্ম ত্যাগ করতে হবে এখানে, আপনার রাইট। আপনার লাইফ থেকে প্রতিদিন 3 ঘন্টা আলাদা করতে হবে, এবং আপনার শয়নে স্বপনে শুধুমাত্র এই কোর্স চলবে, আর কিছু না। রাইট। যেটা করবেন সিরিয়াসলি করেন। আমরা সবসময় বলি কি ভাই, টাকা গেলে টাকা আসবে, বাট সময় গেলে সময় ফিরে আসবে না। বাঙালির টাকার সঠিক। অভাব নাই, কিন্তু দেখবেন আপনি মার্কেটে গেলে দেখবেন টাকার কোনো অভাব নাই। রাইট। তারা এমন এমন জায়গায় টাকা ঢালে, আমাদের চেয়ে অনেক দামি কোর্সও কিনে মানুষ, কিচ্ছু না হ্যাঁ। পেয়ে ফিরে আসে। হয়তো টাকা আছে বলে কিনে, আমরা তো গরিব মানুষ, ওই টাকা খরচ করতে চিন্তা করি 2 টাকা কোথায় দিচ্ছি, ভ্যালু পাচ্ছি কিনা ওটা। সো ওই ভ্যালুটা তারা পাচ্ছে কিনা জানে না। বাট ওই যে মেন্টর সাপোর্ট দিবে আমাকে, আমাকে একটা, ওই যে আমাকে প্রায় বলে রাকিব ভাইকে, অনেক সময় ওপেনলি বলা হয় না, বাট যেহেতু ইনফর্মাল, রাকিব ভাই তো চাইলে আমাদের একটা একটা $5 একটা অর্ডার কি পারেন না রাকিব ভাই? ইউকে থাকেন, আপনি কি পারেন না? আপনি ক্রিসের নামে একটা আইডি খুলেন না, সমস্যা তো নাই। রাকিব ভাই, এটা এটা খোলার আপনার জন্য কোনো বিষয় না, আপনি ক্রিস নামে একটা আইডি খুলতে পারেন না ওখান থেকে, অন্য অন্য কম্পিউটার থেকে একটা অর্ডার দেন না ভাই, দিলে তো আমার ক্যারিয়ারটা দাঁড়া যায়। তো ওইটা তো এখানে দিবে না রাকিব ভাই। জহির ভাই তো আমাকে একটা ওনার এজেন্সির মতো করে একটা অ্যাড করলে আমার প্রোফাইলটা দাঁড়ায় যায়, তো দিচ্ছে না কেন ভাই? ওইটা দিব না আমরা। তো এই জন্য আমরা ট্রেনি, অনেক ট্রেনি একদম মানে মানে বালকে ট্রেনি ঢুকাবো না। কারণ যারা এই মেন্টালিটি নিয়ে আসে, দিন শেষে আপনি তাদেরকে যত ভালো সার্ভিস দেন, দিন শেষে সে কিন্তু আপনার বদনাম করবে। তো আমরা চাই রাইট। না কেউ আমাদের বদনাম করুক। যারা ভালো নিয়তে আসবে, আসলে ক্যারিয়ার বিল্ড আপ করতে আসবে সিরিয়াসলি, তাদের জন্য হচ্ছে অ্যাবাকাস একাডেমি। আমরা 5 জন এই জন্য একীভূত হয়েছি, আমরা 5 জনে এই জন্য অ্যালাইন্ড হয়েছি যে আমরা আমরা প্রত্যেকে জানি প্রত্যেকে কি দিতে চাই, আমাদের রাইট। প্রত্যেকের মেন্টালিটি এখন পর্যন্ত সেম। সো রাইট। যতদিন পর্যন্ত সেম থাকবে ইনশাল্লাহ আমরা ততদিন এক থাকবো। এখন ওই আমার ওই কোশ্চেন যে একজন নতুন ট্রেনি আসলে কি দেখবে একজন মেন্টরের কোনো ট্রেনিং এ ঢোকার আগে কিভাবে বুঝবে যে সে একজন দক্ষ ট্রেনিং বা এটা একটা ভালো ট্রেনিং সেন্টার, যদি এক পয়েন্ট নম্বর হচ্ছে, আকারে অনেক বলতেন। অনেক অনেক সময় মনে করেন সরাসরি মেন্টরের সাথে কথা বলার সুযোগ থাকে না, অনেক সময় হুম। চ্যাট করে কথা বলতে, অনেক সময় কাস্টমার সাপোর্টে কথা বলতে, যদি খুব বড় হুম। অর্গানাইজেশন হয়। আমরা তো ছোটখাটো অর্গানাইজেশন, আমরা সরাসরি আমাদের আমাদের সাথে কথা বলতে পারে। সো আমরা যদি কথা বলি, কথা বললে কিন্তু মানে আমাদের যেমন আমাদের যে কোর্সটার কথা বলছি, আমাদের হুম। কোর্সটা অ্যাকাউন্টিং কোর্স, এবং হুম। এই কোর্স করার আগে তার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তো যদি একটা রাইট। লোকের অ্যাকাউন্টিং সত্যিকার ব্যাকগ্রাউন্ড থাকে, সে তো আরেকটা লোকের সাথে কথা বলে, যেমন আমরা কাজ করছি অ্যাকাউন্টিং নিয়ে, আমরা আরেকজন অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সারের সাথে কথা বলে বুঝতে পারবো তার ভিতরে জিনিস আছে কি নাই। রাইট। সো একজন সত্যিকার অ্যাকাউন্টিং জানার লোক যদি কুয়েরি করে একজন মেন্টরের সাথে কথা বলে, সে বুঝতে পারবে মেন্টর অ্যাকাউন্টিং জানে বা বুঝে কিনা, বা সেক্টর সম্পর্কে তার প্রোফাউন্ড নলেজ আছে কিনা।
নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেটা ফার্স্টে আসা উচিত, যেটা হচ্ছে তার স্যাম্পল টেস্ট করা উচিত। একসময় দেখতাম যে ইউনিলিভারের নাম ছিল লিভার ব্রাদার্স, তখন প্রায় বাসা বাড়িতে হুম। এসে স্যাম্পল দিয়ে যেত। হ্যাঁ, শ্যাম্পু সাবান টাবান এগুলো ফ্রি ইউজ করতে দিত। তখন ছোটবেলায় বুঝতে না কেন ইউজ করতে দেয়, বিকজ স্যাম্পল ইউজ করে ভালো লাগলে আপনি কিনবেন দোকানে গিয়ে। কিনবেনই। তো এখন আমরা ফ্রি স্যাম্পল দিয়ে অনেক টিউটোরিয়াল আছে আমাদের, এবং অনেক বলতে অনেক ইউজফুল টিউটোরিয়াল যেগুলো মানে অনেকের পেইড পেজ। কোর্সেও নাই, আসলে আমরা যেগুলো দিয়ে দিয়েছি অলরেডি। সো রাইট। এগুলো দেখেই কিন্তু মানুষ ডিসিশন নিতে পারে কোথায় আসলেই কন্টেন্ট পাওয়া যাবে, কোথায় আমাকে আসলে বুঝাবে জিনিসটা। কারণ অনেক ট্রেনিং একাডেমির কিন্তু এই ধরনের কন্টেন্ট ফ্রিলি আছে। তারাই যাচাই করুক, কেন আমি আমাকে নিজেকে ভালো বলবো? আমাদের চেয়ে ভালো অর্গানাইজেশন আছে তো ভাই, তাই না? আমাদের চেয়ে অনেক রাইট। ভালো বোঝাচ্ছে এরকম লোকজন আছে মার্কেটে। সো যাকে ভালো লাগে সে তার কোর্স কিনবে। তো আমার কোর্স তার উপর চাপাই দেওয়ার তো কোনো মানে নাই। তো রাইট। নাম্বার 1 হচ্ছে এইটাই, তার স্যাম্পল টেস্ট করা উচিত। আর যদি কারো ইউটিউব চ্যানেল না থাকে বলতে পারে আমাকে একটা ট্রেনিং ক্লাসের ভিডিও দেন আপনাদের, আমি একটা ক্লাসের ভিডিও দেখি। হ্যাঁ, রিকোয়েস্ট করে অনেকে অ্যাক্সেস দেয়, কিছু টাকা রাইট। অ্যাডভান্স দিলে অনেকে এখন অনেক ডাটাতে অ্যাক্সেস দিয়ে দেয় আর কি। তো ওইটাও দেখা যায় চেক করে। না, আমার কাছে মনে হয় ভাই এক্ষেত্রে যেহেতু আমি নারায়ণগঞ্জের বাসিন্দা, সবাই কম বেশি জানে যে আমি এবাকাদের সাথে কানেক্টেড এবং আমি একজন মেন্টর, এবং আমার ফ্রেন্ড সার্কেল সবাই জানে আমি যেহেতু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। বাট আমি নারায়ণগঞ্জের আমার ফ্রেন্ড সার্কেলের কিন্তু কেউ আজ পর্যন্ত দেখবেন যে এবাকাছে এখন অ্যাডমিশন নেয়নি একজন, নট এ সিঙ্গেল পার্সন। এবং এমন না যে তারা নক দেয় না। যখনই আমি ধরেন কোনো মোটিভেশনাল কথাবার্তা যেগুলো আমি ট্রেনিদের সাথে শেয়ার করি, ওগুলো যখন আমি পেজে আপলোড দিই, তখন দেখি আমার 4-5 জন মেসেজ করে যে ভাইরা আমি আগ্রহী, কি আসে বিষয়। তো যখন আমি ওদের বলি যে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, তো তোরা তো অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, বাট এটা আসলে 3 মাসের লেন্দি কোর্স, এবং এটাই ভাবে এভাবে করতে হবে না, ওরা ডিমোটিভেট হয়ে যায়। 3 মাস মানে সাউন্ডস লাইক যে আমরা, আরে বাবা 3 মাস কার জন্য করতেছি? মানে আমি তো চাইলে 1 মাসই শেষ করে দিতে পারি। রাইট, আমরা চাইলে 1 মাসই শেষ করে দিই, but আমরা 3 মাস কেন করছি? এটা আসলে ওরা বুঝতে চায় না, কজ আপনি উই আর জহির ভাই ডেলিভারিং আপনি দ্য। বুঝতে পারছেন উনি 3 মাসের টানটা কেন দিছে? এটা কি বুঝতে পারছেন এক্স্যাক্টলি, আপনি? হ্যাঁ। হ্যাঁ। সো আচ্ছা। ওর কাছে আসলে 3 মাস অনেক লেন্দি প্রসেস, এটা আসলে ওর জন্য এটা না। তো আর কম সময় হলে ওর জন্য ভালো, বাট উই আর প্রোভাইডিং দ্য কোয়ালিটি। রাইট, যখন একটা ট্রেনিং সেন্টার যখন বলতেছে আমি 1 মাসে আপনার ফ্রিল্যান্সার বানিয়ে দেবো, সামথিং ইজ রং। এটা কোনোদিনও পসিবল না, এটা আলাদিনের চেরাগ না যে আমি ঘষা মারলাম আর আলাদিনের চেরাগ বের হয়ে গেল। ব্যাপারটা আসলে এভাবে কাজ করে না, কারণ এটা লেন্দি প্রসেস, না এখানে জহির ভাই, শেখার অনেক এক্সেপশনাল কিছু বিলিয়ন আছে। থাকতে পারে, কিন্তু এক্সেপশন তো আমাদের এক্সাম্পল হইতে পারে না, তাই না? না, 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 এক্সেপশনাল না, না, বিলিয়ন তো পৃথিবী থাকতে পারে না, কিছু, বাট ওইটা তো আমি ওইটাকে আমি কাউন্ট করতে পারবো না, আমি মনে মেজরিটির করতে দিকে পারবো না। যেতে হবে আমার। রাইট। তারপর হলো ধরেন আমি যখন বলি যে একটা নিশ এক্সপার্টাইজ থাকতে হবে একজন মেন্টর। যখন আপনি যখন ট্রেনিং সেন্টারে যাবেন, যদি কোনো মেন্টর বলে আই এম ডুইং অল দ্য পার্ট, রাইট, আমি সর্বা সর্বা, আমি সবকিছু একা ম্যানেজ করতেছি, আমি পডকাস্ট করতেছি, আমি ট্রেনিংদের ফিডব্যাক নিচ্ছি, আমি ওয়েব করতেছি, আমি জেরো করতেছি, রাইট, আমি ফুলের মালা গলায় দিচ্ছি, আমি স্টেজে যে ভাষণ দিচ্ছি, মানে সব আমিই করতেছি, সামথিং ইজ রং। কারণ একটা মানুষের পক্ষে সব জায়গায় এক্সপার্ট হওয়া কোনোদিনও পসিবল না। আর একটা মানুষ যখন সব এক্সপার্টাইজ শিখতে যাবে, তখন সে প্রপার সে ডেলিভার করতে পারবে না, এটা কোনোদিনও পসিবল না। সামথিং ইজ রং। যারা আমি জানি না যে এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের ক্ষেত্রে আমি আবারও বলি যে এই কারণে এগুলো প্র্যাকটিক্যাল, যে যখন কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন বা চিন্তা করতেছেন, তখন এই ব্যাপারগুলো দেখবেন যে ওই কোর্সের ট্রান্সপারেন্সি কেমন। রাইট, ওই একাডেমি, কারণ নারায়ণগঞ্জে প্রচুর ভাই প্রচুর পপুলার ফ্রিল্যান্সিং একাডেমি আছে। আহ, এরা আমার কেউ চিনেও না, টু বি অনেস্ট। আমি ওদের চিনি না, এরাও আমার চিনে না। বাট এরা কিন্তু মানে অ্যাবাকাস যেই ট্রেনিং আছে, এতে 4-5 গুণ বেশি ট্রেনিং তারা করতেছে। রাইট, এটা আমার কাছে খুব দৃষ্টিকটু লাগে, বাট আই ডোন্ট হ্যাভ এনি আদার চয়েস, এটা যার যার রিজিক, আমি এইভাবেই দেখি। সো ট্রান্সপারেন্সি খুবই ইম্পর্টেন্ট। রাইট। তারপর হলো কমিটমেন্ট, যে আপনি যার কাছ থেকে ট্রেনিং নিচ্ছেন, যে ওই ট্রেনিং সেন্টার আপনি কি কমিটমেন্ট করতেছে। সে যদি বলে আমি 15 দিনে 1 মাসে আমি আপনাকে আপনার কোর্স শেষ করে ফেলবো, তাহলে সামথিং ইজ রং। এই কমিটমেন্ট কখনই পসিবল না, কারণ সে আপনাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কোনোদিনও গড়ে দিতে পারবে না, সে বড় সর্বোচ্চ আপনাকে নলেজ দিতে পারবে। রাইট। তারপর হলো আপনার যে তাদের 5টি স্টুডেন্ট আছে, আপনি হয়তো কাউকে চিনেন না, বাট আপনি ওদের অফিসে গেলেন বা অনলাইনে গেলেন, একজন না একজন আপনি পেয়ে যাবেন প্রাক্তন স্টুডেন্ট, তার সাথে কমিউনিকেট করতে পারেন। তারপর হইতে পারে যে ধরেন ওভারঅল ফোনে কথা বলা, আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয়, স্পেশালি বাংলাদেশের কন্ডিশনে ভাই। কারণ আপনার একটা না, আপনি যদি একটা একাডেমি থাকে, তার একটা অবভিয়াসলি অফিসিয়াল ফোন নাম্বার থাকবে। আপনি একজনের সাথে হইলে ওপেনলি কথা বলেন। আমি একবার মজা করছিলাম, বিশেষ করে আমার নারায়ণগঞ্জের এক ট্রেনিং সেন্টারে, আমার এক ছোট ভাই বলতেছে ভাইয়া অমুক ট্রেনিং সেন্টারটা কেমন হবে।
আমি কই আমি তো জানি না, যে ফোন নাম্বার দিই। তো আমার ফোন নাম্বার দিছে, আমি তো মানে একদম বিগিনার হইয়া মানে আমি কল দিছিলাম যে ভাইয়া আমি তো ফ্রিল্যান্সিং এ করতে যাচ্ছি, আমি তো কিছু পারি না এখন, আমি আসলে কি করব? ভাই, ডিজিটাল মার্কেটিং চলতেছে, ডিজিটাল মার্কেটিং ফাটায় করেন, কোনো ব্যাপার না। খালি আসবেন, ক্লাস করবেন, আপনার লাইভ ক্লাস দিচ্ছি, কেয়ার করতেছি, এই করতেছি, এন করতেছি, তেন করতেছি, খালি ভর্তি হয়ে দেখেন এই সেই। পরে আমি বললাম যে ভাই ডিসকাউন্টের ব্যবস্থা নেই। আসেন আসেন অফিসে আসেন, আমি আচ্ছা। আলোচনা করতেছি, আসেন অফিসে আসেন। আমি বুঝলাম যে সামথিং ইজ রং, রাইট? এখন কথা হলে গিয়ে ওই যে বললাম না যে আপনি যখন কোনো কোর্স করবেন, এটা মার্কেটে হাই ভ্যালু আছে কিনা সেটাও আপনার বুঝতে হবে। তখন আমি ওরা বললাম যে তুই যে ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছিস, যে তোর তোকে বুঝতে হবে যে ডিজিটাল মার্কেটিং এর ভ্যালু আছে কিনা মার্কেটে। ডিজিটাল মার্কেটিং এমন কিছু না যে এটা পেড কোর্স করতে হবে, ইউটিউব আছে, গুগল আছে, অভাব নাই, রাইট? সো ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এবং খুব অ্যালার্মিং যে ভাই আমরা যখন কোনো ট্রেনিং আসে তখন এরা ব্লাঙ্ক হয়ে যায় এবং ওই যে ভাই অফিসে আসেন, অফিসে আসেন কথা বলি, অফিসে আসেন কথা বলি, সেই যে অফিসে আসেন কথা বলি বলতে গিয়া যে কি বলে হারিকেন ধরায় দেয়, এই জিনিসটা আসলে ওনারা বুঝে না। সেই ব্যাপারগুলো যদি ওনারা মেনটেন করতে পারে, আমার বিশ্বাস যে একজন দক্ষ ট্রেনিং সেন্টার বা একজন দক্ষ মেন্টর চিনা খুব বেশি কষ্টকর হবে না। কারণ একটা মেন্টর যখন আসবে তখন অবভিয়াসলি তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি যখন কোনো কিছু পড়াচ্ছি, আমার এটা নিয়ে ব্যাকগ্রাউন্ড আছে, সো ওই ব্যাকগ্রাউন্ডটা তাকে জিজ্ঞেস করেন। অনেকে সংশয়, আরে উনি তো অনেক বড় মাপেরই, উনারে জিজ্ঞেস করুন কি নাকি, হোয়াট এভার, আপনি কি মাগনা করবেন? জিজ্ঞেস করুন, আমি ডিরেক্টলি, তুমি কি মাগনা করবা? তুমি জিজ্ঞেস করো না কেউ। ভাই আপনার মেন্টর কি? আপনি ডিজিটাল মার্কেটিং অ্যাবসলিউটলি ফাইন, আপনার মেন্টররা কি করছে, আপনার মেন্টররা কি কি সাকসেসফুল করছে আমার একটু বলেন, রাইট? সো এগুলো চেক করতে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমরা আর একটু শর্ট করার ট্রাই করব। এবার আমরা আবার জাহিদ ভাইয়ের কাছে চলে যাব। যে জাহিদ ভাই, আপনার কাছে আমার একটা কোশ্চেন, এবং খুবই রিসেন্টলি এটা খুবই পপুলার টপিক। সেটা হলো ভাই আমি একটা অর্ডার পাইছি, টাকা আপনার, আপনি শুধু কাজটা করে দিবেন। হ্যাঁ, সো এই ধরনের রিকোয়েস্ট আপনি কেমন পরিমাণ পান, এবং এই ধরনের সিচুয়েশন গুলো আপনি কিভাবে হ্যান্ডেল করেন?